দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরু হয়ে গেছে ঈদ যাত্রা, নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। আজকে ছুটি শুরুর যে দিন সেটি তার ঠিক আগের দিনে এসে এখনো শুক্র শনি বলা চলে যে আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে গেল, এটি অনেকটা বলাই চলে। কারণ সড়ক পথে কিংবা নৌপথে কিংবা রেলপথে সব জায়গায় কিন্তু আজ উপচে পড়া মানুষের ভিড়। বাড়িতে ফিরছেন সাধারণ মানুষ, ঢাকা ছাড়ছেন কেউ, কিংবা যার যার কর্মস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন প্রিয়জনের কাছে। আমার সঙ্গে আজকে তিনজন অতিথি যুক্ত হয়েছেন। আমি ঈদ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে আজকে আলাপ করব। আমার সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব তোফাজ্জল হোসেন, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে। যুক্ত হয়েছেন আশিস কুমার দে, সাধারণ সম্পাদক, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমার সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছে, মশিউর রহমান রাঙা এমপি, সাবেক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তিনি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে। আমি শুরুতেই আশিস কুমার দে আপনার কাছে আসতে চাই। যেহেতু বলাই চলে ঈদযাত্রা শুরু হয়ে গেছে, আজকে অসংখ্য মানুষ ভিড় করছেন ফেরিঘাট কিংবা বাস টার্মিনাল কিংবা রেলপথে, রেলগুলোতে যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলোতেই আজকে উপচে পড়া ভিড় ছিল। সেই সাথে রেলের শিডিউল বিপর্যয়েরও কিছুটা অভিযোগ রয়েছে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত ঈদযাত্রার যে ব্যবস্থাপনা সেটি কেমন দেখছেন? ধন্যবাদ। ঈদযাত্রার ব্যবস্থাপনা নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর, আমি তিনটি গণমাধ্যমের কথা বলছি, নৌ সড়ক এবং রেল কর্তৃপক্ষের আন্তরিকতার যে ঘাটতি আছে তেমনটি আমার কাছে মনে হয় না। তবে আমাদের দুর্বলতা হলো অল্প দিনে এত সংখ্যক যাত্রী, একমুখী যাত্রী পরিবহনের সক্ষমতা আমাদের পরিবহন ব্যবস্থা নেই, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে মানুষগুলোকে, যারা স্বজনদের সান্নিধ্য প্রত্যাশী, তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার নিরাপদ ব্যবস্থাটা করাই হলো মূল লক্ষ্য। এক্ষেত্রে প্রতি বছরই, শুধু এবছর নয়, প্রতি বছরই ঈদের আগে তোড়জোড় শুরু হয়। এই তোড়জোড় যদি আগের থেকে সারা বছরই যদি চলমান রাখা যায় তাহলে মনে হয় ব্যবস্থাপনা যথেষ্ট অগ্রগতি হবে বলে আমার বিশ্বাস। তো ঈদযাত্রা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 21 এপ্রিল থেকে। 20 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির পরে কিন্তু মানুষ আগে ভাগে পরিবারের সদস্যদের বাড়িতে, গ্রামের বাড়িতে পাঠানোর চেষ্টা করেছেন বা বহু লোক ইতিমধ্যে বাড়িতে গিয়েছে। আর দাপ্তরিক ঈদযাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি 2 দিন, মে দিবসের ছুটি 1 দিন, ঈদের ছুটি 3 দিন। কিন্তু আজকে মূলত অতীতের ধারাবাহিকতা এবারও তার ব্যতিক্রম হয়নি। দুপুরের পরে অধিকাংশ সরকারি অফিসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি খুব কম ছিল, অর্থাৎ সবারই মন ছিল ঈদমুখী, বাড়িমুখী। এই অবস্থায় আজ বিকাল থেকে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের শেষ রাত পর্যন্ত, ভোর পর্যন্ত অসংখ্য মানুষ ঢাকা ছেড়ে চলে যাবেন। আমরা শুধু ঢাকা হিসাব করলে এখানে ভুল হবে। ঢাকার সঙ্গে আরো 2টি শহর, দেশের সর্ববৃহৎ আয়তনের দিক থেকে সর্ববৃহৎ সিটি কর্পোরেশন যেটা গাজীপুর সিটি কর্পোরেশন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং এই 3টি জেলা ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, এই 3 জেলার অসংখ্য মানুষ বাড়িতে যাবেন। ফলে পুরো চাপটাই কিন্তু আমাদের ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সড়কগুলোর উপর পড়বে। সদরঘাট থেকে দক্ষিণ পশ্চিম উপকূলের লঞ্চগুলোর উপর পড়বে এবং আমাদের যে রেল পরিবহন ব্যবস্থা আছে তার উপর পড়বে। এই চাপ সামাল দেওয়া খুবই কষ্টকর। তার উপরে একটি বড় সমস্যা হলো ইতিমধ্যেই কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে, যদিও সেটা বহুমাত্রায় এখনো হয়নি, সহনীয় পর্যায়ে আছে, কিন্তু বিপর্যয় হচ্ছে। তবে যাত্রীদের একটি ভোগান্তি যে টিকিট কালোবাজারি হচ্ছে, বিশেষ করে রেলের টিকিট কালোবাজারি হচ্ছে। তো একজন প্রকৌশলী টিকিট সহ ধরা পড়েছেন, তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে রেল কর্তৃপক্ষ যতই বলুক তাদের টিকিট কালোবাজারি হয় না, কিন্তু হচ্ছে। একইভাবে আমি যদি বলি, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, ফকিরাপুলের আরামবাগের একটি ট্যুরিজম কাউন্টারে সেখানে বিআরটিসির টিকিট বিক্রি হচ্ছে। বিআরটিসির টিকিট তো বাইরের লোকের কাছে যাওয়ার কথা না, তারা নিজস্ব ব্যবস্থাপনার টিকিট বিক্রি করছে। এছাড়া ওই ট্যুরিজম কাউন্টারটি যারা টিকিট বিক্রি করে বিভিন্ন পরিবহনের, সেখানে ঢাকা থেকে নেত্রকোনার ভাড়া, যেখানে এসি বাসের ভাড়া যেখানে ছিল 700 টাকা,
সেখানে বিক্রি করা হচ্ছে 1,000 টাকা করে। একইভাবে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবরে দেখলাম যে গাবতলী থেকে নাটোর বা বনপাড়া বা পার্শ্ববর্তী এলাকার ভাড়া জনপ্রতি 400, 500, 600 টাকা বেশি নিয়ে বিক্রি করা হচ্ছে। এই যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এটাও কিন্তু একটা জনভোগান্তির কারণ। জি, এই এই বিষয়ে আপনি যে ট্রেনের শিডিউল বিপর্যয় বলছিলেন কিংবা ট্রেনের এই জায়গাটি কিন্তু আমরা এর আগেও দেখেছি, এবং এবার যদিও ট্রেনের শিডিউল বিপর্যয় বলা হচ্ছে সেটা গত যে কোনো বারের তুলনায় কিছুটা কম এখন পর্যন্ত, কিন্তু ট্রেনের টিকিটের যে কালোবাজারি এই জায়গাটি কিন্তু এবারও বেশ বড় আকারে আমাদের সামনে আসছে। তোফাজ্জল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। ট্রেনের যে ব্যবস্থাপনা, সাবেক মহাপরিচালক আপনি, আপনি আপনার সময় যে ব্যবস্থাপনা দেখেছেন, এই মুহূর্তে যে ব্যবস্থাপনা দেখছেন, সব মিলায়ে কি মনে হচ্ছে আসলে যে এবারের ঈদযাত্রার রেল ব্যবস্থাপনায় ঘাটতি দেখছেন কিনা কোনো, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে সময় উপযোগী আলোচনা শুরু করার জন্য। আসলে আমি যখন মহাপরিচালক ছিলাম, তখন রেলের যে ব্যবস্থাপনা ছিল, বর্তমান ব্যবস্থাপনা কিন্তু তার চাইতে বেশ উন্নত হয়েছে, এটা আমাকে স্বীকার করতেই হবে। আমি একসময় চেয়ারে থেকে রেলকে দেখেছি, এখন আমি বাইরে থেকে রেলকে দেখছি। আপনি দেখুন, আমার সময়ে বাংলাদেশ রেলে যাত্রী পরিবহন করতো বছরে 7,8,00,000, বর্তমানে বাংলাদেশ রেলে যাত্রী পরিবহন করে 9,20,00,000, অর্থাৎ 30% তাদের যাত্রী পরিবহন ক্ষমতা বেড়েছে। আমার সময়ে মোবাইলে কিছু টিকিট বিক্রি হতো, অধিকাংশ টিকিটই বিক্রি হতো কাউন্টারে। বর্তমানে কিন্তু 50% টিকিট ইন্টারনেটে অর্থাৎ অনলাইনে বিক্রি করা হচ্ছে। এটি কিন্তু একটা উন্নতির লক্ষণ, কারণ অনলাইনে টিকিটে কালোবাজারির যে সুযোগ থাকে সেটি কিন্তু যথেষ্ট কম। কাউন্টারই বরং এক সময় দেখা যেত যে টিকিট কালোবাজারি হচ্ছে বা অনেক সময় ধরাও পড়েছে। বর্তমানে কাউন্টার থেকে আপনি দেখেন, গত কয়েকদিন কাউন্টার থেকে যে টিকিট বিক্রি হয়েছে, হয়তো লম্বা লাইন ছিল, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু যারা লাইনে ছিল তারা কিন্তু টিকিট পেয়েছে। সময় লেগেছে, তাদেরকে ভোগান্তি হয়েছে, কিন্তু না, এই আমাদের লাইনে দাঁড়িয়ে গতানুগতিক পুরনো সময়ের টিকিট বিক্রি এবং এই মুহূর্তে যে টিকিট বিক্রি আপনি বলছিলেন যে অনলাইনে দেয়, আমরা উপকার কি পেয়েছি অনলাইনে দেয় আপনার কাছে মনে হয়? আবার কালোবাজারির যে জায়গাটি সেটি অনলাইনে দেওয়ার কারণে সেখানেও তো আমরা কোনো মতে কমেনি মনে হচ্ছে। আপনার স্টেশনে আসতে হতো, সে কিন্তু স্টেশনে আসার জন্য তার 2 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট হতো, সেটা তার বেঁচেছে, তার টাকা খরচ হতো, সেটা তার কমেছে, সে অল্প সময়ে সে টিকিট গুলো গ্রহণ করতে পারছে। সব মিলিয়ে আমি মনে করি যে অনলাইনে টিকিট বিক্রি করার ফলে মানুষের সুযোগ সুবিধা বেড়েছে এবং এতে উন্নতি পরিলক্ষিত হচ্ছে। জি, এই বিষয়ে আমি একটু আশিস কুমার দে আপনার কাছে একটু জানতে চাই, অনলাইনে টিকিট বিক্রি মানুষের ভোগান্তি কতটা কমিয়েছে, কি মনে হয় আপনার কাছে? অনলাইনে টিকিট বিক্রি প্রথা যখন থেকে চালু হয়েছে তখন থেকেই কিন্তু টিকিট কাটতে গিয়ে অনলাইন সেবা গ্রহীতারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। একটি কথা বারবারই শোনা যায়, সার্ভার ডাউন। এবার একটি কথা হাস্যস্কর কথা শোনা গিয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, বলা হচ্ছিল যে টিকিট বিলম্বের কারণ হলো বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেট বিপর্যয় দেখা দিচ্ছে। তো এই যে ভোগান্তি এবং টিকিট পাওয়া যায় না, যথাসময় পাওয়া যায় না, আবার অল্প সময়ের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায়। হ্যাঁ, অনলাইনে টিকিট বিক্রির প্রথা চালু হওয়ার পর সাধারণ জনগণ যে উপকৃত হয়নি সে কথা বলবো না, নিশ্চয়ই উপকৃত হয়েছে। জনাব তোফাজ্জল হোসেন সে কথা বলেছেন যে তাদের সময় বাঁচছে, অর্থ ব্যয় কমেছে, আসা যাওয়ার অর্থ ব্যয় এবং শারীরিকভাবে উপস্থিত হতে যে ভোগান্তি সেটি থেকে তারা রেহাই পেয়েছে। তবে অনলাইনে কালোবাজারির মাত্রাও কিন্তু বেড়েছে। তো আজ যে সহজ.com-এর একজন প্রকৌশলী রেজাউল করিম, তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে গ্রেপ্তারের পর, প্রতি ঈদে তিনি 2 থেকে 3,000 টিকিট কালোবাজারে বিক্রি করেন এবং এভাবে তিনি 12-13 লক্ষ টাকা ইনকাম করেন। তো অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির কারণে জনসেবা যেমন দেওয়া হচ্ছে, একইভাবে কালোবাজারিরাও এই অনলাইনের সুযোগটি কাজে লাগাচ্ছে। আমার মনে হয় যেহেতু রেলওয়ে টিকিটিং সিস্টেমের সঙ্গে সহজ.com জড়িত এবং তিনি সেখানকার একজন আইটি ইঞ্জিনিয়ার, তো আমার ধারণা
আমার বদ্ধমূল ধারণা এই প্রক্রিয়ার সঙ্গে রেলওয়েরও এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী জড়িত আছেন। ফলে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে। শুধু রেজাউল করিম নামে একজনকে গ্রেপ্তার করলে হবে না, আরো কোনো প্রকৌশলী বা অন্য কোনো প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে কিনা, এবং এইভাবে টিকিট কালোবাজারে বিক্রি করে কিন্তু সে জনগণের কাছ থেকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, এটাও তো জনভোগান্তির ভেতর নিশ্চয়ই পড়ে। তো ফলে আমাদের সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো আছে। তবে রাতারাতি এসব আলোচনা করে বা রাতারাতি উদ্যোগ নিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি ধীরে ধীরে এগুলো কমিয়ে আনতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে। একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কঠোরতাও দেখাতে হবে। জি, এক্ষেত্রে আসলে কি করা যায়? তোফাজ্জল হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু নিজে সাবেক মহাপরিচালক, আপনার কাছে কি মনে হয় যে ব্যবস্থাপনা আপনি বলছিলেন যে অনেকটা আগের থেকে ভালো হয়েছে, কিন্তু এই অনলাইন টিকিটিং কিংবা ডিজিটাল বাংলাদেশ, সেখানে অনলাইন টিকিটিং কিংবা সব পর্যায়েই অনলাইন ব্যবস্থাপনা আস্তে আস্তে যাবে, কিন্তু রেলের শুধুমাত্র অনলাইন টিকিটিং না, সার্বিক রেলের যে ব্যবস্থাপনা, আমরা সড়ক যোগাযোগ নির্ভর, যে কারণে বলা হয় যে যানজট কিংবা এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলছিলেন যে রেল যোগাযোগের উন্নয়নে আরো কাজ করা প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় আসলে কোন কোন জায়গায় কাজ করার দরকার? জি, রেল উন্নয়নের জন্য অনেক জায়গাতে কাজ করা দরকার। আপনি জানেন যে বাংলাদেশ রেলের একটি অবহেলিত প্রতিষ্ঠান ছিল এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে বাংলাদেশ রেলকে আনুকূল্য দিয়ে যাচ্ছে এবং এই আনুকূল্যের ফলশ্রুতিতেই কিন্তু বর্তমানে আমরা অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি করতে পারছি। আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমার সময় যে যাত্রী পরিবহন করা হতো বছরে, এখন তার চাইতে 30% যাত্রী বেশি পরিবহন করা হয়। নতুন নতুন কোচ আনা হয়েছে, এরপর অনেক ইঞ্জিন আমদানি করা হয়েছে, ফলশ্রুতিতে ট্রেনের সংখ্যাও কিন্তু বেড়েছে। তারপরেও কিছু সমস্যা রয়ে গেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ রেলের, আপনি জানেন যে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে একদিকে মিটার গেজ আর এদিকে ব্রড গেজ। এই মিটার গেজ এবং ব্রড গেজকে ব্রড গেজে কনভার্সন করতে হবে, এর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার মোবাইলে আসতেছে। অপরদিকে এখন কি আপনি ইয়ে দিয়ে শুনতে পাচ্ছেন? জনাব তোফাজ্জল হোসেন, আমাদের সঙ্গে মশিউর রহমান রাঙা এমপি যুক্ত হয়েছেন, তিনি কথা বলছিলেন। আপনি যেখানে ছিলেন তোফাজ্জল হোসেন। জি জি, এটা ইয়ে হচ্ছে না কেন আমি বুঝতেছি। আমরা রোটেটটা হচ্ছে না কেন? ইতিমধ্যে বাংলাদেশ রেলে তার সকল সিঙ্গেল লাইনগুলোকে ডাবল লাইনে কনভার্ট করার জন্য প্রক্রিয়া গ্রহণ করেছে। রোটেটটা কোথায় আছে এটা? জি, আমি তোফাজ্জল হোসেন, জি, মশিউর রহমান রাঙা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মশিউর রহমান রাঙা, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনার দেখতে পাচ্ছি না। আমি তোফাজ্জল হোসেন, আপনি যেখানে ছিলেন। জি জি জি, আমি যেটা ছিলাম, বাংলাদেশ রেলের উন্নয়নের জন্য বাংলা সরকার অত্যন্ত আন্তরিক। বাংলাদেশ রেলে একসময় মন্ত্রণালয় ছিল না, এখানে মন্ত্রণালয় হয়েছে, এখানে একজন মন্ত্রী দেওয়া হয়েছে এবং সরকার যেখানে 2008-09 অর্থ বছরে বাংলাদেশ রেলের বাজেট ছিল, ডেভেলপমেন্ট বাজেট ছিল 590 কোটি টাকা, সেখানে বর্তমান বছরে বাংলাদেশ রেলের ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে 13,500 কোটি টাকা। এ থেকে আপনি বুঝতে পারবেন যে সরকার রেলের উন্নয়নের জন্য কতটা আন্তরিক। এই জন্য বাংলাদেশ রেলের দীর্ঘদিন ধরে যে অবহেলা, যে অসঙ্গতি রয়েছে, সেগুলো দূর করার জন্য সময় লাগবে। জি, জনাব তোফাজ্জল হোসেন, আমি আসবো আপনার কাছে। আসলে এই সার্বিক উন্নয়নেও শিডিউল বিপর্যয়, এই জায়গাটা কেন আমরা বের হয়ে আসতে পারছি না, এই জায়গাটি নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। আমি মশিউর রহমান রাঙা এমপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার কাছে একটু জানতে চাই। মশিউর রহমান রাঙা, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি, আমিও আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ফ্রেম ঠিক নেই, ক্যামেরা একটু সোজা করতে হবে। জি হ্যাঁ, জি, আমি সোজা হচ্ছে না কেন? জি, ঠিক আছে। আগে জি জি মশিউর রহমান রাঙা, আপনার কাছে একটু জানতে চাই, এবারের যে সড়ক ব্যবস্থাপনা কিংবা এবারের ঈদের আগে যে সার্বিক ঈদ যাত্রার ব্যবস্থাপনা, সেটি এখন পর্যন্ত আসলে যেটি মনে হচ্ছে যে সড়কে যানজট এবার ভোগাবে মানুষকে, কি মনে হয় আপনার কাছে? এবং বেশি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে প্রতিবারের মতো এবারও। সব মিলে এই বিষয়ে একটু আপনার কাছে আসতে চাই। আমি একটু বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি। দর্শক, বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আলাপ করছি ঈদ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সঙ্গে মশিউর রহমান রাঙা এমপি, তোফাজ্জল হোসেন এবং আশিস কুমার দে যুক্ত রয়েছেন। আমি মশিউর রহমান রাঙা, আপনার কাছে একটু আসতে চাই এই পর্বে। ঈদ যাত্রা রেল ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছিল, আপনাকে পেয়ে এবার একটু সড়ক ব্যবস্থাপনা নিয়ে আলাপ করতে চাই। ঈদ যাত্রায় সড়কবাদ যে ব্যবস্থাপনা রয়েছে কিংবা সড়কের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন পর্যন্ত, কি মনে হচ্ছে এবার ঈদ যাত্রায় কতটা সুখকর হবে সড়কের যে অবস্থা, রাস্তাঘাট বিশেষ করে
উত্তরবঙ্গের দিকে যে সড়কের অবস্থা এবং ময়মনসিংহ বা এই ধরনের গাজীপুর দিয়ে যেসব গাড়ি যাচ্ছে আমাদের, এগুলো এইসব গাড়ির অনেক সমস্যা হচ্ছে বা হবে। এগুলো ম্যাক্সিমাম অ্যাক্সেল ভেঙে পড়ে যাবে, রাস্তার মধ্যে সাইডে পড়ে থাকবে, সব ভেহিকেল স্লো হয়ে যাবে। যে এখন যেখানে উত্তরবঙ্গের আমাদের রংপুরে বা অন্যান্য যেতে সময় লাগছে 12 ঘন্টা 14 ঘন্টা, সেখানে দেখা যাবে 1.5 দিন থেকে 2 দিন মানুষের সময় লাগবে। মানুষদের করুণ পরিণতি হবে। এবং এইটা আমি মানে আমরা আশঙ্কা করছি, আল্লাহ না করুক, আল্লাহ যেন না করে এগুলো। তো আমার কাছে সেজন্যই মনে হয় যে যেহেতু আমরা ইয়া করতে পারতেছি না, যেহেতু আমরা সিলিং করে দিতে পারতেছি না কে কখন কিভাবে যাবে, এটা পারছি না, সেই কারণে আমার কাছে মনে হয় যে মানে একটু বুঝে শুনেই যেন মানুষজন চলাফেরা করে, এবং যাতে রাস্তার আশেপাশে বা গাজীপুর থেকে বা কোনো নতুন গাড়ি যেগুলো রং করে বেরিয়ে আসছে, এসব গাড়ির যেহেতু ড্রাইভার মানে তারা ভালো মতো তাদের লাইসেন্সও নেই, তারা এই গাড়িগুলো পরিচালনা করে বা চালায়, তারা ভালো চালায় না, যে কোনো সময় একটা দুর্ঘটনা তারা ঘটিয়ে দেয়, এবং যার কারণে সারা রাস্তা বন্ধ হয়ে যায় এবং মানুষের ভোগান্তি বাড়তেই থাকে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা তো হজেও দেখেছি, আমরা ইন্দোনেশিয়া দেখেছি যে তারা কিন্তু একটা যে কোনো এই ঈদের সময় তারা সরকার থেকে তাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে, এবং যারা বাড়িতে যেতে চায় তাদেরকে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বিনা পয়সা। বাড়তি যাত্রী এই সময় বড় একটি যাত্রীর চাপ থাকে এই ঈদের আগ মুহূর্তে। এবার কি কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন, বাড়তি যানবাহন কিংবা বাড়তি কোনো ব্যবস্থাপনা আপনাদের পক্ষ থেকে? সুযোগটা আমাদের নেই। আমরা তো লোকাল গাড়িগুলোকে মেইল গাড়ি করে আমরা চালাতে পারি না। মেইল গাড়ি মেলেই চলবে, অর্থাৎ যেগুলো লং রুটের গাড়ি, এর গাড়িগুলো আলাদা, এদের হর্স পাওয়ার আলাদা, এদের ড্রাইভারও অনেক ট্রেন ড্রাইভার। সেই কারণেই আমাদের কাছে যেটা মনে হয় যে এই 10 দিন ছুটির কারণে 1.5 থেকে 2 কোটি মানুষ বাড়িতে যাবে, এবং এদের যাওয়া আসার সময় আসলে নানাবিধ প্রবলেম সমস্যার সম্মুখীন তারা হতে পারে। এই কারণেই আমরা চেষ্টা করতেছি আমরা যাতে উপজেলা চেয়ারম্যান কিংবা আপনার যারা রাস্তার পাশে যেসব সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যদি একটু সহযোগিতা করেন এই মানুষগুলোর জন্য, গাড়িগুলোর জন্য, যাতে ব্লক কোথায় কি কারণে হচ্ছে, হাট বাজার, 3 হুইলার, তারপরে আপনার মোটরসাইকেল, এগুলো যথেষ্ট পরিমাণ রাস্তায় এখনো রয়েছে, হাইওয়েতে রয়েছে, এরা রাস্তার ভেহিকলস গুলোকে অনেক স্লো করে দেবে। সরকারের এই গাড়িগুলো যাতে বের হতে না পারে, এই জন্য লোকাল প্রশাসন দিয়ে সব জায়গায় ব্যবস্থা নিতে হবে, অন্যথায় যাত্রী দুর্ভোগ বাড়বে, কমবে না। জি, আসবো আপনার কাছে। আশিস কুমার দে, এই যে সড়কের এত উন্নয়ন, সড়কের এত কাজ চলছে বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম এক্সপ্রেসওয়ে হচ্ছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কও দেখেছি অনেক ভালো সড়ক তৈরি করা হয়েছে, চন্দ্রা এলাকায় ফ্লাইওভার করা হয়েছে, অনেক জায়গায় ফ্লাইওভার করা হয়েছে, তারপরেও এই সড়কের যে দুর্ভোগ সেটি কমানো সম্ভব হচ্ছে না। এক হচ্ছে যাত্রীর চাপ, কিন্তু শুধুমাত্র যাত্রীর চাপে কি কারণ, কি মনে হয় আপনার কাছে? ঈদের যাত্রীর চাপ বাড়বে, এটাই স্বাভাবিক, এবং ঈদ বছরে 2 বার আসবে, এটাও স্বাভাবিক। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা ঐক্যমতের কোনো সুযোগ নাই। কিন্তু সেই ক্ষেত্রে 3 বছর মেয়াদী কোনো সড়ক সম্প্রসারণ বা নির্মাণ কাজ বা মেরামত কাজের প্রকল্প যদি শেষ হতে 12 বছর লেগে যায়, সেই ক্ষেত্রে তো আমরা সড়কের দুর্ভোগ থেকে রেহাই পাবো না। জনাব মশিউর রহমান রাঙ্গা যে কথা বলছিলেন যে এই যে সড়কগুলোর যে বগ্ন দশা বা বেহাল অবস্থা বিভিন্ন জায়গায়, এর ফলে যে বিলাসবহুল দামি গাড়িগুলো চলাফেরা করবে যাত্রী নিয়ে, সেই গাড়িগুলো কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শুধু আর্থিক ক্ষতি নয়, তার অর্থনৈতিক আয়ুষ্কালের উপর এটি আঘাত আনবে বলে আমি মনে করি। এখন কথা হলো, যারা আমাদের পরিকল্পনার সঙ্গে যুক্ত, উন্নয়ন পরিকল্পনার সঙ্গে, আমি সড়ক বলি, রেল বলি আর নৌ বলি, সেই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত, তারা যদি বিষয়টি মাথায় না রাখেন, শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং আর্থিক ব্যয় বৃদ্ধি করলেই তো উন্নয়ন কাজ হয় না। হ্যাঁ, একটি কথা আছে যে উন্নয়ন কাজের সুফল ভোগ করতে গেলে তার আগে কিছু কষ্ট করতে হয়, কিন্তু জনগণের সাফারেন্সটার কতকাল? এই যে টঙ্গীর থেকে জয়দেবপুর পর্যন্ত যে সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, সেই কাজ 12 বছর শেষ হলো না। আমরা তো জানি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রতি বছরই ঈদের আগে ভয়াবহ যানজট হয়ে থাকে।
তো এই বিষয়গুলি তো আগেভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মস্তিষ্কে রাখা উচিত ছিল, মানে গুরুত্বের সহকারে বিবেচনায় রাখা উচিত ছিল, কিন্তু সেটি রাখা হয়নি, কোনো ক্ষেত্রেই রাখা হয় না। আমরা বলেছি এবার দুর্যোগ মৌসুমে অর্থাৎ ভরা কালবৈশাখী মৌসুমে ঈদ উদযাপন হবে, যে কারণে নৌপথে দুর্ঘটনার একটা আশঙ্কা থাকবে। এবার প্রায় 40 লাখ লোক ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে নৌপথে দক্ষিণ পশ্চিম উপকূলে যাবে, কিন্তু সেই তুলনায় আমাদের তো লঞ্চ নাই। একইভাবে দেখা যায় যে ঈদের কিছু আগে কিছু অসাধু মালিক ঈদের অল্প কিছু আগে তড়িঘড়ি করে লঞ্চগুলো ঘষা মাজা করে ফিটনেস নিয়ে নেন, ফিটনেস চালক। এই ফিটনেস পরীক্ষা তো যথাযথভাবে হয় না, এর পেছনে সময় ব্যয় করা দরকার, কিন্তু সংশ্লিষ্ট শিপ সার্ভে যারা ফিটনেস পরীক্ষা করে থাকে তারা সময় দিতে পারেন না। একইভাবে সড়ক পথেও সেই অবস্থা দেখা যায় যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে দেখা, বা 1-2 দিন আগে, ঈদের 1-2 দিন আগে অনেক লক্কর বাসেও যাত্রীরা যেতে বাধ্য হন, যাত্রীরা সাদেক বাড়ি মানে গন্তব্যে যান। আর সড়কের আরেকটি দুরবস্থা হলো অসংখ্য 3 হুইলার যেগুলো আইন ভঙ্গ করে দূরপাল্লার সড়ক মহাসড়কে চলাচল করছে, অসংখ্য প্রাইভেট কার চলাচল করছে, সেগুলো বৈধ, কিন্তু মহাসড়কে মোটর বাইকে যাত্রী পরিবহন করা হচ্ছে, পণ্য পরিবহন করা হচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ। এই মহাসড়কে মোটরসাইকেলের আধিক্যের কারণেও দুর্ঘটনার একটি বড় আশঙ্কা এবার থেকে যাচ্ছে। এই সমস্যা তো এই যে পয়েন্টগুলো তুললেন আশিস কুমার দে, এই জায়গাগুলো তো আমাদের দেশে নতুন না, এবং আইন করা হয়েছে এই 3 হুইলার বন্ধ করার জন্য মহাসড়কে চলাচল, তারপরেও তো থামানো যাচ্ছে না আসলে। যে মশিউর রহমান রাঙা, আপনার কাছে কি মনে হয়? আসলে আপনারাও তো বিভিন্ন সময় দাবি জানিয়ে এসেছেন এই যে মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ, তারপরেও এটি দেখতে এমন কোনো উদ্যোগ কি নেওয়া হয় না, কেন নেওয়া হয় না, কি মনে হয় আপনার কাছে? এটা নেওয়া হয় না যে আমাদের ভেহিকেলসের এখন স্বল্পতা রয়েছে। 16 কোটি মানুষের জন্য এই গাড়ি নয়, আরো গাড়ি এখানে নিতে হয়। আমরা বললাম তো একটু আগে আপনাকে যে সৌদি আরবে হজের জন্য অসংখ্য গাড়ি, হাজারের উপরে গাড়ি তারা পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসে। এবং আমি কালকেও আমি পত্রিকায় দেখেছি যে আমরা ইন্দোনেশিয়ার মতো জায়গাতে হাজার হাজার গাড়ি পার্শ্ববর্তী জেলা থেকে, আমার দেশ থেকে নিয়ে আসে, তারা ফ্রি অফ কস্ট তারা বিভিন্ন কর্মী শ্রমিকদের তারা বাড়িতে পাঠিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে এই ধরনের কোনো সুবিধা আমরা লক্ষ্য করে নিয়ে কোনো সময় দেখি না। তো এগুলো আমাদের আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন আমরা শুধু ভেবেই চলছি আমরা। সুতরাং এই ভাবাটা আমাদের একটু কমিয়ে দিয়ে আমাদের বাস্তবতা যেতে হবে। আমি জাপানে দেখেছি রাস্তা ভেঙে ফেলেছে, সেখানে যতটুকু তারা করতে পারে একদিনে অতটুকুই তারা আবার মাটি দিয়ে বন্ধ করে দিয়ে গেছে, আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। সুতরাং আমাদের দেশে এত তাড়াতাড়ি এত কিছু হবে না, কিন্তু আর কবে হবে? 50 বছর তো ধরে আমরা তো এই করছি, শুধু ওর গায়ে দোষারোপ করছি। আগে আমাদের পরিবহনকে দোষারোপ করা হইতো, যখন যা বাড়িতে কিছু চুরি হয় ওই কেষ্ট বানাই রবীন্দ্রনাথের মতো। আমাদের অবস্থাটা অনেকটা এরকমই ছিল, যখন যেখানে যা কিছুই ঘটে সব ওই পরিবহন মালিকদেরই দোষ, পরিবহন শ্রমিকদের দোষ। কিন্তু আপনি রাস্তায় 3 হুইলার দিচ্ছেন এবং এগুলো এখন 40 লক্ষে উপনীত হয়ে গেছে। এগুলো সরকার হাইকোর্ট থেকে অনেকবার এগুলোর বিরুদ্ধে আইন করে দেওয়া হয়েছে, তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারকে হাইকোর্ট থেকে রুলিং দেওয়া হয়েছে অনেকবার। কিন্তু এগুলো পুলিশ প্রশাসন কেন বন্ধ করছে না আমি জানি না, কি কারণে তারা বন্ধ করছে না। এবং বিভিন্ন সময় এগুলো রাস্তার হাইওয়েতে উঠে আসছে, যদিও কিছু চলে, তারপরে তাদের হাইওয়েতে ওটা 100% একদম নিরাপত্তার কারণে হাইওয়ের গাড়ি অনেক স্পিডে চলে, এই গাড়িগুলো অনেক স্লো চলে। সুতরাং হাইওয়ের গাড়ি চালানোর জন্য এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কোথাও আমি এখন পর্যন্ত, কালকে পর্যন্ত আমি দেখেছি কোন জেলাতেই এগুলো বন্ধ করতে তারা পারে নাই, সরকার এগুলো বন্ধ করতে পারে না। সুতরাং অ্যাক্সিডেন্ট হবে, আমার মালিককে অ্যারেস্ট করা হবে, আমার শ্রমিককে অ্যারেস্ট করা হবে, এই যাতা কাণ্ডগুলো আবার হবে। তখন দেখা যাবে যদি কোথাও গাড়ি বন্ধ হয়ে যায়, ওই জেলার থেকে 28টি 29টি জেলায় গাড়ি বন্ধ হয়ে যাবে। সুতরাং এগুলো না করে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সময়ে পুলিশের কাজ তো অনেক। আজকে ঢাকায় তারা যদি 1.5 কোটির থেকে মানুষ চলে যায়, 2 কোটি মানুষ চলে যায়, তাদের বাড়িঘর তো পাহারা দিতে হবে, তাদের বাড়িতে যাতে চুরি না হয় সেগুলো তো পুলিশকেই দেখতে হবে। আমার মনে হয় পুলিশের অন্যান্য র্যাব, তারপরে আপনার আনসার, বিজিবি যারা রয়েছে সবাইকে আমার মনে হয় যে এই কাজে নিয়োগ করা দরকার। বিশেষ করে এই 11টা-12টা দিন একটু কষ্ট করে নিয়োগ করা দরকার। অন্যথায় কিন্তু বড় ধরনের যদি গাড়ি দুর্ঘটনা ঘটে, আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না। কেননা আমাদের তো একটা ড্রাইভারদের তো একটা গাড়ি চালানোর তাদের একটা তাদের কতক্ষণ চালাতে পারে তার একটা আছে, 8 ঘন্টা তারা চালাতে পারে।
8 ঘন্টা থেকে এখান থেকে পঞ্চগড় যেতে গেলে আপনার 15 ঘন্টা লাগবে। এখনই রংপুরে গতকালকে আমি দেখেছি 12 থেকে 14 ঘন্টা লেগেছে রংপুরে যেতে। সুতরাং এভাবে যদি আসতে ঢাকা থেকে যেতে আসতে সময় লাগে তাহলে ড্রাইভার তো ঘুমিয়ে পড়বে। জি। একটু চোখ বন্ধ, একটা মিনিটের জন্য, আধা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য যদি চোখটা বন্ধ হয় তাহলে একটা দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে যে কোনো সময়। জি, তার উপরে আপনার এই ধরনের গাড়ি যদি থাকে, জি আসবো আপনার কাছে। জি, এটি গেল বাসের জায়গাটি। আমি একটু তোফাজ্জল হোসেনের কাছে যেতে চাই। জনাব তোফাজ্জল হোসেন, ট্রেন একটা নিশ্চিন্তের একটি জায়গা ছিল মানুষের জন্য, এখনো নিশ্চিতের জায়গায়, কিন্তু ট্রেনের টিকিট নিয়ে এবার যে পরিমাণে ভোগান্তি হলো, এবং এর আগেও হয়েছে অসংখ্যবার, কিন্তু শিডিউল বিপর্যয় এটি এবারও কিন্তু পিছু ছাড়ছে না আমাদের। কি বলবেন আসলে আমরা শিডিউল বিপর্যয় কমাবো কি করে? নামে না কেন রে? শিডিউল বিপর্যয় প্রতিরোধ করার জন্য সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের সমস্ত লাইনগুলো সিঙ্গেল লাইন, একটি করে লাইন, একই লাইন দিয়ে একটি ট্রেন রংপুর যাচ্ছে, আবার সেই লাইনের উপর দিয়ে ট্রেন রংপুর থেকে ঢাকার দিকে আসছে। এখানে যদি ডাবল লাইন থাকতো তাহলে কিন্তু শিডিউল বিপর্যয়টা হতো না। এই পরিকল্পনা বহু আগেই গ্রহণ করা উচিত ছিল। অর্থাৎ বিদ্যমান যে ব্যবস্থা সেখানে আমাদেরকে ট্রেন শিডিউল বিপর্যয় মেনে নিয়ে চলতে হবে। না, বিপর্যয় মেনে নিয়ে চলতে হবে সে কথা ঠিক নয়, সবসময় শিডিউল বিপর্যয় ঘটে সে কথাও কিন্তু ঠিক নয়। আপনি দেখুন 2-4টা ট্রেনের মধ্যে যেগুলো লং ডিস্টেন্সের ট্রেন, আপনি মনে করুন যে ট্রেনটি সে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার দিকে যায়, এটা খুলনায় গিয়ে আবার সুন্দরবন এক্সপ্রেস এসে ফেরত চলে আসে। তো যদি আমার দুটো রেক থাকতো, অর্থাৎ 2টা ট্রেন কম্পোজিশন থাকতো, অর্থাৎ ঢাকা থেকে একটা সুন্দরবন যেত আর খুলনা থেকে আরেকটা সুন্দরবন আসতো, তাহলে কিন্তু এই শিডিউল বিপর্যয়টা ঘটতো না। কিন্তু এটির জন্য কি দরকার? এটির জন্য দরকার আমার পর্যাপ্ত সংখ্যক কোচ, অর্থাৎ আমার এই হাতে যতক্ষণ সুন্দরবনের জন্য যতটা কোচ আছে আরো ততটা কোচ দরকার। সেই সামর্থ্য কিন্তু বাংলাদেশের ছিল না, কিন্তু বাংলাদেশের সামর্থ্য অর্জন করার চেষ্টা করছে। আপনাকে আমি একটা উদাহরণ দিই, যেমন আজকে আপনারা লক্ষ্য করেছেন রংপুর এক্সপ্রেসের একই অবস্থা। ঢাকা থেকে এটা রংপুর যায়, রংপুর থেকে আবার ঢাকায় আসে, আবার এটা ঢাকা থেকে রংপুর যায়। আজকে যে ঘটনাটা ঘটছে, রংপুর এক্সপ্রেস যেটা ঢাকা থেকে সকালে 9টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো রংপুর থেকে 9টায় এখানে পৌঁছাই নাই। কি করবে? এর জন্য স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলে, অর্থাৎ মোহনগঞ্জের দিকে যে ট্রেন চলে, সেরকম একটি র্যাক ঢাকায় অপেক্ষা করছিল। যখন দেখা গেছে রংপুর এক্সপ্রেসটি এখনো পৌঁছায় নাই, তখন এই মোহনগঞ্জের এক্সপ্রেস থেকে রংপুর এক্সপ্রেস দিকে চালিয়ে দেওয়া হয়েছে। এবং যখন রংপুর এক্সপ্রেসটি এসে 2 ঘন্টা পরে পৌঁছে এসেছে, সেই ট্রেনটি দিয়ে আবার মোহনগঞ্জের দিকে ট্রেনটি চালানো হয়েছে। এটা সম্ভব হয়েছে যে ইউনিফিকেশন অফ রেক কম্পোজিশন বলে, অর্থাৎ রংপুর এক্সপ্রেসে যে ধরনের কোচ, যে ধরনের যতগুলা কোচ আছে, এই মোহনগঞ্জ এক্সপ্রেসে ততটা কোচ এবং ততটা সেই ক্লাসের কোচ রয়েছে। যদি আমরা অধিকাংশ ট্রেনের জন্য এরকম সিমিলার রেক করতে পারতাম তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না। জি, তো জনাব তোফাজ্জল হোসেন, আসবো আপনার কাছে আবার। আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরছি একটু পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গণতন্ত্র আলাপ করছি ঈদ যাত্রার ব্যবস্থাপনা নিয়ে। মশিউর রহমান আগামী শেষ পর্বে রয়েছে, আপনার কাছে আসতে চাই এই পর্বের শুরুতেই। এই যে ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা, সেখানে এবার সড়ক পথে আপনি অনেকগুলো সমস্যার কথা বলছিলেন, যে সমস্যাগুলোর পাশাপাশি এই যাত্রীদের একটি অভিযোগের জায়গা কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এই জায়গাটি নিয়ে কি বলবেন? আসলে প্রতি বছরই এই অভিযোগ থেকেই যাচ্ছে। হ্যাঁ, বাড়তি ভাড়ার বিষয়টা আমি বলতে চাচ্ছি এটি যে যেহেতু ঢাকা বাদে, ঢাকা থেকে মানুষজন ঢাকার বাইরে চলে যাচ্ছে বিভিন্ন জেলাতে, সেই জেলার যারা নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহনের ধরেন স্বনামে বেনামে নেতৃবৃন্দের কিন্তু অভাব নাই। এটা মালিক সমিতিতে যেমন আছে, শ্রমিক ইউনিয়নের এইরকমই রয়েছে। সুতরাং এদেরকে যখন তাদের এখানে জেলাতে কোনো কাজ থাকছে না, তখন তারা করছে কি, তখন তারা আপনার ঢাকাতে চলে আসছে। বিভিন্ন কাউন্টার থেকে 10টা 20টা 30টা করে তারা নিচ্ছে, টিকিট তারা নিচ্ছে। কাউন্টার তো অনেক, ধরেন মনে করেন শ্যামলী আছে, এসআর ট্রাভেলস আছে, তারপরে আপনার এনা পরিবহন আছে। এখন যদি আপনি গিয়ে 10টা 5টা টিকিট চান, আপনার ফ্যামিলি 5 জন যাবে, 5টা টিকিট বা 10টা টিকিট দেন, সেখানে দিতে হচ্ছে তাকে টিকিট, কিন্তু দিতে হচ্ছে অগ্রিম। সে অগ্রিম টিকিট এইভাবে একটা হোটেলে, ছোট্ট হোটেলে থেকে সেটা সংগ্রহ করে রেখে দিচ্ছে, এবং ঢাকার যারা লোকজন রয়েছে, ঢাকার যারা টোকাই রয়েছে, তাদেরকে দিয়ে এই টিকিটগুলো তারা বিক্রি করছে। এতে স্থানীয় প্রশাসন যদি একটু সজাগ হয়, এবং আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, যারা এই দুর্নীতির সঙ্গে বা টিকিট দুর্নীতির সঙ্গে যারা জড়িত হবে, তাদেরকে যদি সরকার গ্রেফতার করতে পারে, বা স্থানীয় প্রশাসন গ্রেফতার করতে পারে, বা র্যাব বা সিআইডি, ডিএসবি যারা আছে,
যে কেউ যদি তাদেরকে গ্রেফতার করতে পারে, আমরা তাদের জন্য কোনো সুপারিশ করব না এবং তাদের জন্য কোনো আন্দোলন আমরা করব না। সেই কারণে যারা টিকিট নিতে পারছেন না বা পারেন নাই বা নিজেরা কাউন্টার থেকে ক্রয় করতে পারেন নাই, আমি অনুরোধ জানাবো তাদেরকে বাইরে থেকে টিকিটটা কাটবেন না। বাস কিন্তু একসময় খালি যাবে, তখন তারা টিকিটগুলো নিয়ে পালাতে বাধ্য হবে। সুতরাং আমি স্থানীয় প্রশাসনকে বলছি, পুলিশ প্রশাসনকে বলছি যে এই দায়িত্বটুকু তাদের, এই কয়েকটা দিন এই দায়িত্বটুকু একটু আপনারা পালন করবেন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি তোফাজ্জল হোসেন, একেবারে সংক্ষেপে যদি কিছু বলতে চান আমি শেষ করব। জি, আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে অন্য যে দুটি মাধ্যম অফ ট্রান্সপোর্ট রয়েছে তার চাইতে বাংলাদেশ রেলের যাত্রীরা স্বচ্ছন্দে গমনাগমন করতে পারবে। আর শিডিউল বিপর্যয় যে কথাটি বলছেন সেটা হচ্ছে বাংলাদেশ রেলে দৈনিক 370টি ট্রেন চালায়, তার মধ্যে হয়তো 4-5টি বা 10টি ট্রেন 2-1 ঘন্টা বিলম্ব হতেই পারে। এটাকে বিপর্যয় না বলে আমার মনে হয় আরেকটু সহনশীল ভাবে এটাকে সহ্য করা দরকার। বাংলাদেশ রেলে কমলাপুরে প্রতিদিন 64টা ট্রেন আসে, 64টা ট্রেন যায়। এর মধ্যে আজকে হয়তো 4টা ট্রেনের বিলম্ব ঘটেছে, এরপরে হয়তো আরো 2-4টা ঘটে 10টা ট্রেনের বিলম্ব ঘটবে। সুতরাং এটাকে আমার মনে হয় না যে মানে শিডিউল বিপর্যয় বলা যেতে পারে। এটা না বলে বড় একটা সহনশীল দৃষ্টিতে দেখা দরকার। বাংলাদেশ রেলের কর্মকর্তা কর্মচারীরা আমি যেরকম অতীতে চেষ্টা করেছি, এখনো যারা কর্মরত আছে তারাও চেষ্টা করবে তাদের যাত্রীদেরকে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর জন্য। আমরাও আশা করছি সেটাই। আমি আশিস কুমার দে, শত আলোচনা, এর আগেও অসংখ্য দিন এসব আলোচনা করেছেন আপনি, এমনই আলোচনা করেছেন ঈদের আগ মুহূর্তে, হয়তো অন্য সময় সড়ক নিরাপদ সড়ক নিয়ে কিংবা যে কোনো বিষয় নিয়ে কি বলবেন আসলে পরিবর্তন কতটুকু এবং সেই পরিবর্তনে কি বলবেন আসলে সার্বিক ব্যবস্থাপনা? পরিবর্তন করতে গেলে সড়কের উপর নির্ভরশীলতা কমাতে হবে। একইভাবে আমাদের সড়ক পরিবহন ব্যবস্থা প্রাইভেট সেক্টরের উপর 98% নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমাতে হলে রাষ্ট্রীয় যে সেবা সংস্থা আছে বিআরটিসি কে শক্তিশালী করতে হবে, তার কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিআরটিসির বহরে গাড়ির সংখ্যা বাড়াতে হবে। তার সরকার জনগণের জন্য সাবসিডি দিতে পারে, কিন্তু একজন মালিক তো একমুখী যাত্রী নিয়ে যাবে এখান থেকে রংপুর বা পঞ্চগড় পর্যন্ত, তার গাড়িটি ফিরে আসতে হবে, ফলে সে কিছু ভাড়া নেবে। হয়তো অনেকে বলতে পারে তার মালিক পক্ষে ওকালতি করছে, না, নট দ্যাট, এটা হলো বাস্তবতা। কিন্তু বিআরটিসির ক্ষেত্রে সেই অবস্থা হতো না যদি বিআরটিসির পর্যাপ্ত বাস থাকতো। আমি মনে করি এই সড়কের নৈরাজ্য বা অনিয়ম বিশৃঙ্খলা দূর করার ক্ষেত্রে বিআরটিসি কে শক্তিশালী করতে হবে। একইভাবে নৌ পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে, যে উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এই প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে। নৌখাতের উন্নয়ন হলে একই সঙ্গে নৌখাতের যে সেবা সংস্থা বিআইডব্লিউটিসির বহরে স্টিমার এবং সিবোটের সংখ্যা বাড়াতে হবে, যাতে তারাও প্রাইভেট লঞ্চের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক যাত্রী বহন করতে পারে। এটি যদি আমরা এই প্রক্রিয়াটা যদি চালু করতে পারি, এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারি, উন্নয়নের ধারাটা, বহুমুখী উন্নয়নের ধারাটা, তাহলে হয়তো নিকট ভবিষ্যতে আমরা ঈদের আগে এই যে নেতিবাচক আলোচনা করছি, এই আলোচনা থেকে ফিরে এসে আমরা ইতিবাচক আলোচনা করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো গণতন্ত্র শেষ করছি। সবার ঈদ যাত্রা শুভ হোক এই প্রত্যাশা নিয়ে শেষ করছে আজকের মতো জনতন্ত্র। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।